তো বন্ধুরা, আমরা 6.5K সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে এসেছি। তোমরা যদি চাও মাত্র একদিনেই এই সংখ্যাটা পূর্ণ করে দিতে পারবে আমাকে। তো আশা করছি আগামী ভিডিও আপলোড করার আগেই তোমরা 6.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবে আমাকে। তো যাই হোক, যেমনটা আমরা লাস্ট এপিসোডে জানতে পেরেছিলাম যে মুচান এবং জুজুয়ানের মধ্যে কিভাবে শত্রুতা হয়েছিল। আমরা সেখানে জানতে পেরেছিলাম সবকিছুর মূলে ছিল লুলি। লুলিকে জিজুয়ান এবং মুচান দুজনেই একসাথে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু লুলি হয়েছিল শেষ পর্যন্ত মুচানের। আর এই কারণেই জিজুয়ান মুচানকে দেখতে পারে না এবং তাকে শত্রু হিসেবে টার্গেট করে নিয়েছিল। এবং শেষ দৃশ্যে আমরা এটাও দেখেছিলাম যে লুলি এবং মুচান দুজনেই কাল্টিভেশন করার জন্য স্পেকুলেশনে চলে গিয়েছিল। আর সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়ে যায়। আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মুচান আর লুলি নিজেদের কাল্টিভেশনে ব্যস্ত। নিজেদের আরো স্ট্রং বানানোর চেষ্টা করছে তারা। ওদের বাকি বন্ধুরা এদিকে কিছু লোককে ট্র্যাপ করে তাদের পয়েন্ট ছিনিয়ে নিচ্ছিল। কাজটা শেষ করে ওরা বলে দেয়, আমাদের তোমাদের সাথে কোনো শত্রুতা নেই, শুধু পয়েন্টস দরকার ছিল। এবার তোমাদের সাথে আমাদের কোনো মানে নেই। তবে বন্ধুদের একটু চিন্তা হচ্ছিল, মুচান আর লুলি এখনো ফিরছে না কেন? কতদিন লাগবে ওদের কাল্টিভেশনে? সবকিছু ওরা কি করে সামলাবে? কিন্তু মুচান যাওয়ার আগেই সবাইকে বুঝিয়ে দিয়েছিল কি করতে হবে তাদেরকে, কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হবে। তাই সেই প্ল্যান মেনেই ওরা কাজ করে যাচ্ছিল। আর এই সিনটা এখানে শিফট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা কিছু লোকের কাছে চলে যাই যারা কিনা মুচানের টিমের উপরে নজর রাখছিল। তারা বলছে, গত 15 দিন ধরে দেখছি মুচানের টিম একই জায়গায় আটকে আছে, এগোচ্ছেই না। অথচ ওদের পয়েন্টস আস্তে আস্তে বেড়েই চলেছে। তাদের মনে হচ্ছে এটা একটা লোক দেখানো নাটক। সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে তারা হেরে গেছে, কোনো কাজের না তারা। কিন্তু আসলে কাছে গেলে হয়তো তারা সবার পয়েন্টস কেড়ে নেবে। এটা একটা ফাঁদও হতে পারে সবার জন্য। তাই ওদের টিমের কাছাকাছি না যাওয়াই ভালো হবে আমাদের জন্য। কারণ ওয়েনহং এর টিম গিয়েছিল মুচানের কাছ থেকে পয়েন্টস কেড়ে নিতে, কিন্তু মুচান একাই ওয়েনহং এর পুরো টিমকে শেষ করে দিয়েছিল এবং ওদের পয়েন্টসকে ছিনিয়ে নিয়েছিল। আর এর জন্যই আমরা চাইবো না এরকম কোন বিপদে পড়তে। আমরা সবসময় মুচানের কাছ থেকে দূরেই থাকবো। আর এরপর আমরা সেই মেয়েটাকেও দেখতে পাই যে মেয়েটাকে আমরা এপিসোডের শেষে দেখেছিলাম আগের এপিসোডে। সেও নিজের টিম নিয়ে মুচানের টিমকে ফলো করছে। সে বলে, আমি মুচানকে খুব ভালো করে চিনি, নিশ্চয়ই ওর কোনো প্ল্যান আছে। স্পিরিচুয়াল রোডে ওর সম্পর্কে যা শুনেছি তাতে মনে হচ্ছে ও কোথাও লুকিয়ে আরাম করে কাল্টিভেশন করছে। বাকি সব ওর ওই টিম সামলাচ্ছে। চলো একটা কাজ করি, সরাসরি মুচানের কাছেই যাই, দেখি ও আসলে করছেটা কি। এই বলে তারা মুচানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে মুচানের বাকি বন্ধুদেরও দেখানো যায় অনেক দিন পর। তারা বলছে গোটা পাহাড় জুড়ে একটাই খবর ছড়িয়ে গেছে যে মুচান ওয়েনহনকে এবং তার পুরো টিমকে একাই শেষ করে দিয়েছে। চারদিকে শুধু এই গুজব সবার মুখে মুখে চলছে। তাদের ধারণা মুচান ইচ্ছাকৃতভাবেই এটা ছড়িয়েছে যাতে ছোট ছোট টিমগুলো ভয় পেয়ে মুচানের টিমকে বিরক্ত না করে এবং তার টিমের কাছে না যায়। তারা আরো বলাবলি করছিল যে আমাদের মনে হয় মুচান হয়তো নিজের কাল্টিভেশনে ব্যস্ত, ওর সময় দরকার, তাই মুচান এই চালটা চেলেছে। এটা যখন ছোট ছোট টিমরা শুনবে যে মুচান একাই ওয়েনহং এর টিমকে হারিয়ে দিয়েছে, তখন তারা আর মুচানের টিমের উপর আক্রমণ করার ট্রাই করবে না। তারা ভয় পেয়ে চলবে মুচানের টিমকে। এগুলো বলতে বলতে তারা বলে যে কিন্তু যাই হোক না কেন, মুচানের টিম এখনো অনেক বেশি পিছিয়ে। তারা জিজুয়ান সহ টপ টিমগুলোকে কখনোই টপকাতে পারবে না যদি এইভাবে এগোতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় জিজুয়ানকে। সেও শুনে ফেলে মুচানের এই বিশাল কীর্তির কথা, যে ও একাই ওয়েনহংকে এবং তার টিমকে শেষ করে ফেলেছে। এবং জিজুয়ান এটাও লক্ষ্য করে যে এখন মুচানের টিমের কাছে 13,000 পয়েন্টস আছে। আর জিজুয়ানের সাথে যে লোকটা ছিল সে তখন জিজুয়ানকে বলতে শুরু করে মুচান বেশ ভালোই বুদ্ধি খাটিয়েছে, তাই ছোট টিমগুলো এখন ভয় পাচ্ছে ওর টিমের উপর আক্রমণ করতে। কিন্তু আসল সত্যিটা তো আমরা জানি, তাই না? যে আসলে মুচান অতটা পাওয়ারফুল না, ও নিজেকে পাওয়ারফুল দেখানোর ট্রাই করছে। আমরা ওর থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো কি বলো জিজুয়ান? তুমি চাইলে কিন্তু আমি ওকে গিয়ে শেষ করে দিতে পারি। ওকে ওখানেই শেষ করে দেব যেখানে বসে এখন কাল্টিভেশন করছে। তুমি কি চাও ওকে আমি লাশ বানিয়ে দেই? তুমি যদি চাও তাহলে শুধু একবার আমাকে বলো যে তুমি ওকে লাশ বানিয়ে দিয়ে আসো। আমি তোমার কথা শোনার সাথে সাথেই ওকে লাশ বানিয়ে দিয়ে আসবো। কিন্তু তার বদলে শুধু আমার একটা জিনিসই চাই। সেটা হলো ওই ডিভাইন উড ওইটা আমার যেকোনো মূল্যে লাগবে। তুমি যদি সেটা দিতে আমাকে রাজি থাকো তাহলে আমিও তোমার কাজ করে দিতে রাজি আছি। আর আমি খুব সহজেই মুচানকে শেষ করে দিতে পারবো। কারণ আমার কাছে এক ধরনের স্পেশাল পোকা আছে যেটা কিনা যে কারো মাথায় স্পেশাল ভাবে মেসেজ পাঠাতে পারে এবং তাকে কন্ট্রোল করতে পারে। তুমি যদি চাও তাহলে আমি আমার এই পোকাটাকে কাজে লাগিয়ে মুচানকে শেষ করে দিতে পারি। তুমি কি রাজি আছো? এটা শুনে জিজুয়ান সাথে সাথেই ওই লোকটাকে বেশ অনেকগুলো পয়েন্টস দিয়ে দেয়। এর আগের এপিসোডে যে জিজুয়ানের আরেকটা টিম লিডার ছিল তার কাছে মেরে যতগুলো পয়েন্ট পেয়েছিল সেই সবগুলোই এবার একে দিয়ে দেয় এবং বলে, এই নাও, আমার কাছে যতটা পয়েন্ট ছিল আমি সবকিছু তোমাকে দিয়ে দিলাম। এখন তুমি গিয়ে মুচানকে মেরে এসো। এটা দেখে লোকটা খুশি হয়ে যায় এবং ভাবে এবার তো মুচান আর বাঁচবে না আমার হাত থেকে। অন্যদিকে ফেংয়ানের গার্লফ্রেন্ড এখনো চিন্তায় ছিল
এবং বলছিল এতদিন হয়ে গেল মুচেন আর লুলি এখনো ফিরছে না কেন? আমাদের প্ল্যান কয়েকদিন কাজ করলেও আস্তে, আস্তে সবাই সত্যিটা জেনে যাবে যে আমরা এখনো কাউকে মারিনি। তখন ওরা আমাদের মেরে পয়েন্টস কেড়ে নিতে আসবে অবশ্যই। তখন আমরা কি করব? ওদের সাথে আমরা কিভাবে ফাইট করব? তাই এখন মুচেন এবং লুলির উচিত যতটা তাড়াতাড়ি সম্ভব নিজেদের হিউম্যান বডি ডিজাস্টার কমপ্লিট করা। জানি ওদের বডি আগের চেয়ে অনেক স্ট্রং হয়েছে ঠিকই, কিন্তু যদি এই ব্রেক থ্রুটা ওরা সম্পূর্ণ না করে কাল্টিভেশন থেকে বেরিয়ে আসে তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই তারা হয়তো বের হচ্ছে না তাদের স্পেকুলেশন থেকে। কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে ওরা যদি বের হয়ে না আসে আর অন্য পাওয়ারফুল টিমরা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা কিভাবে সামলাবো তাদের? সেটা খুবই কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে সামলানো। তাই যেভাবেই হোক মুচান আর লুলি যতটা তাড়াতাড়ি সম্ভব ফিরে আসলেই ভালো হয় আমাদের জন্য। তাহলে আমরা সবাই মারা যাবো। ফেংয়ান তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, "কেন এত ভয় পাচ্ছ? তোমার কিছুই হবে না। আমি আছি না? আমি অনেক ক্যাপাবল তোমাকে রক্ষা করার জন্য। দুনিয়ার কোনো শক্তি তোমাকে ছুঁতেও পারবে না। ক্ষতি করা তো অনেক দূরের কথা।" ঠিক তখনই তারা টের পেয়ে যায় কেউ একজন তাদের আশেপাশে এসে হাজির হয়েছে। সাথে, সাথে তাদের সঙ্গীরাও এসে হাজির হয়ে যায় সেখানে। সেই লোকটার নাম জানতে পারি আমরা জি, যে কিনা ছিল স্পিরিচুয়াল বডি ডিজাস্টার রিলামে। এসে ফেংইয়ান আর তার গার্লফ্রেন্ডকে ঘিরে ফেলে। তখন ওই ফেংইয়ানের গার্লফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায় এবং বলে, "এখানে কে আছে? তাড়াতাড়ি সামনে এসো।" এই কথা বলেই সে নিজের ওয়েপেন বের করে সরাসরি তাদের দিকে একটা তীর ছুঁড়ে মারে। তীরটা যেতে, যেতেই ভেতর থেকে বিশাল পাওয়ার আনলিশ করতে থাকে। এই পাওয়ার দেখেই ফেংইয়ান সামনে এসে বলে, "দেখলে তো এই তীরটা কতটা পাওয়ারফুল ছিল? তোমাদের কপাল ভালো যে তোমরা এই অ্যাটাক থেকে বেঁচে গেছো। তাই এখন ঢং না করে সরাসরি বাইরে বেরিয়ে আসো। নাহলে কিন্তু এর পরের অ্যাটাক থেকে আর বাঁচতে পারবে না।" তখন সেই টিমের লোকজনরা মনে করে যে এই হলো মুচান যে কিনা টিম ক্যাপ্টেন। এই সবকিছু হ্যান্ডেল করে। আর মুচানকে এখানে দেখার পর ফেংইয়ানকে মানে বুঝতেই হতো এখানে ফেংইয়ানই এখন মুচানের ভাব ধরে রয়েছে। তো সবাই ফেংইয়ানকে দেখার পর একটু ভয় পেয়ে যায় এবং তখন ফেংইয়ান তাদেরকে জিজ্ঞেস করে, "তোমরা এখানে কেন এসেছো? সম্মানের সাথে এসো, মাথা নত করে আমাকে গ্রিট করো। তোমাদের আমি মাফ করে দেব।" আর এই কথা শোনার পর তারা সবাই একদম ভয় পেয়ে যায় এবং বলে, "এই লোকটা সত্যিই অনেক স্ট্রং।" তাই তারা মাথা নত করে বলতে শুরু করে, "মাস্টার আমাদের ভুল হয়ে গেছে।" তখন ফেংইয়ান জিজ্ঞেস করে, "তোমাদের আসল উদ্দেশ্য কি?" তারা তখন বলে, "আমরা তো আপনার পাওয়ারের ভক্ত। আমরা শুধু কথা বলতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম আপনি কতটা ক্যাপাবল যাতে আমরা একটা টিম বানাতে পারি আপনার সাথে।" এটা শুনে ফেংইয়ানের গার্লফ্রেন্ড কড়া গলায় বলে, "ওহ! তাহলে টিম বানাতে এসেছিলে তোমরা? গুপ্তচরবৃত্তি করতে এসেছিলে এটা বললেই তো হয়। কি জন্য তোমরা মিথ্যা কথা বলছো? আমরা কি কিছু বুঝি না তোমরা ভেবেছো?" এগুলো কথা বলতে, বলতে ফেংইয়ানের গার্লফ্রেন্ড বলে, "তোমরা তোমাদের চারপাশে দেখো কত লাশ বিছিয়ে রেখেছি আমরা এখানে। তারা সবাই এসেছিল আমাদের উপর নজর রাখতে। তাদের সকলকেই আমরা শেষ করে দিয়েছি। তোমরা কি চাও তোমাদেরকেও আমরা শেষ করে দেই?" এই কথা শোনার সাথে, সাথে তারা সবাই একদম ঘাবড়ে যায় এবং বলে, "সিনিয়র আমাদের ভুল হয়ে গেছে। আপনারা তো অনেক বেশি পাওয়ারফুল। আপনাদের সামনে আমরা কি করে টিকে থাকতে পারি? আমাদেরকে আপনারা মাফ করে দিন।" কিন্তু তাদের মধ্যেই তাদের টিম লিডার বলে ওঠে যে, "আমার মনে হচ্ছে না এই ফেংইয়ান অনেক বেশি পাওয়ারফুল। আমি পরীক্ষা করতে চাই যে ও কিভাবে এতটা পাওয়ারফুল হলো। আমার তো মনে হচ্ছে ও নিজের হিউম্যান বডি ডিজাস্টারও এখন ভালো মতো কমপ্লিট করেনি। তাহলে ও এত পাওয়ারফুল হতে পারে কি করে? তাই আমি পরীক্ষা করবই যে করেই হোক।" এই কথা বলেই সেই লোকটা নিজের অনেক বেশি পাওয়ারফুল একটা পাঞ্চ মেরে দেয় ফেংইয়ানের উপরে। এতে তো ফেংইয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত ফেংইয়ানের শরীরে তখন ছিল সেই উডের হার্ট যেটা কিনা খুব সহজেই সেই লোকটার পাঞ্চকে ডিফেক্ট করে ফেলে। এটা দেখে সবাই বিশ্বাস করে নেয় এত জোরে অ্যাটাক করলাম তাও পৌঁছালোই না ওর কাছে। ওর কাছে পৌঁছানোর আগেই আমার অ্যাটাক একদম ধ্বংস হয়ে গেল। তার মানে ও নিশ্চয়ই অনেক বেশি পাওয়ারফুল। ওর সাথে পাঙ্গা না নেওয়াই ভালো। আর তখন ফেংইয়ান নিজের প্রশংসা করে বলতে শুরু করে, "তোমার ঘুষিটা ভালোই ছিল কিন্তু আমাকে আঘাত করার মতো অতটা স্পেশাল না। একটু সুড়সুড়ি অবশ্য লেগেছে আমার গায়ে কিন্তু ব্যথা-ট্যাথা আমার অনুভব হয়নি।" লোকটা তখন বলে, "মাস্টার একটু গাইড করে দিন আমাকে, শিখিয়ে দিন আমাকে কিভাবে কাল্টিভেশন করতে হয়। আমিও আপনার মতো শক্তিশালী হতে চাই। আমিও আপনার থেকে কিছু একটা শিখতে চাই।" তখন ফেংইয়ান বলে, "আচ্ছা এই কথা। তোমরা আমার কাছ থেকে তাহলে এখন শিখতে চাইছো? কিন্তু মার্শাল আর্টের একটাই নিয়ম যে শক্তিশালী তার উচিত মাঝে মধ্যে দুর্বলদের সাহায্য করা। তোমরা যেহেতু আমার থেকে অনেক বেশি দুর্বল তাই আমি তোমাদেরকেও সাহায্য করব।" এই কথা বলার পর ফেংইয়ান কিছু আলতু-ফালতু কথা বলে দেয় তাদেরকে। এই কথা শোনার পর তারা কিছুটা অবাক হলেও কিছু বলে না। তখন ফেংইয়ান বলে, "তোমাদেরকে আমি যা বললাম এটা তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো এবং যখন এটা সম্পূর্ণ বুঝতে পারবে যে আমি কি বুঝাতে চেয়েছি তোমাদের তখন আবারও আমার কাছে আসবে। আমি তখন আবারও তোমাদেরকে গাইড করব, কাল্টিভেশন শেখাবো। আমার কাছে কিছু আলতু-ফালতু কাল্টিভেশন বই আছে যেগুলো আমার কোনো কাজের না। কিন্তু তোমাদের কাছে অনেক বেশি মূল্যবান হতে পারে। সেগুলো আমি তোমাদেরকেও দিয়ে দেব। তাই এখন যাও এবং নিজেদের কাল্টিভেশন করতে শুরু করে দাও।" এরপর সেই লোকগুলো নিজেদের কাল্টিভেশন এ ফিরে যায়। এদিকে ফেংইয়ান একা বসে, বসে ভাবে ২-৩ দিন হয়ে গেল। মুচেন এখনো বের হয়নি। জানি না কি কাল্টিভেশন করছে এতদিন ধরে ও।
ও যদি তাড়াতাড়ি না আসে তাহলে আমাদের জন্য খুব বড় একটা বিপদ হয়ে যাবে। আমরা কতক্ষণ এই লোকগুলোকে সামলাতে পারবো সেটা আমরা জানি না। আর এই লোকগুলোর পাশাপাশি যে অন্য পাওয়ারফুল কোনো লোক আসবে না সেটাও তো আমরা বলতে পারছি না। ফেংয়ান যখন এই সমস্ত কথা ভাবছিল তখনই আমরা দেখতে পাই যে তাদের সামনে যে লোকগুলো বসে কাল্টিভেশন করছিল তাদের টিম লিডারের ভিতরে জিজওয়ানের যে সঙ্গীটা ছিল তার কাছে যে পোকাটা ছিল সেটা ঢুকে যায় এবং সে ঢোকার সাথে সাথেই অনেক বেশি পাওয়ারফুল এবং অন্যরকম হয়ে যায়। সে তখন তার সঙ্গীদেরকে বলে, "কি করছো তোমরা এখানে? তোমরা এখানে বসে কি জন্য কাল্টিভেশন করছো? আমরা এখানে এসেছিলাম মুচানকে মারতে। আর তোমরা এখানে কাল্টিভেশন করছো?" তখনই তার চেলাপেলারা বলে, "বস আপনি তো ওর কাছ থেকে কাল্টিভেশন শিখতে চাইলেন। ও আমাদেরকে এখানে বসে কাল্টিভেশন করতে বলেছে, তাই আমরা এখানে বসে কাল্টিভেশন করছি।" এই কথাগুলো শোনার পর সে টিম লিডার বলে, "অতীতে কি হয়েছে না হয়েছে সেটা শোনার জন্য আমি প্রস্তুত নই। আমাদের একটাই কাজ মুচানকে যে করেই হোক মারতে হবে। তো আমরা সেটাই করে যাব। তো এখন বেশি বকবক না করে চলো আমার সাথে একসাথে সবাই মিলে ওকে মেরে ফেলি।" এই কথা বলেই ১ম এই জি যায় ফেংইয়ানের উপর অ্যাটাক করার জন্য। আর ফেংইয়ান এটা দেখে বলে, "কি হলো? টিপস বুঝে গেছো নাকি পুরোটা? এখন কি আবার অন্য কোনো কাল্টিভেশন মেথড নিতে এসেছো আমার কাছ থেকে?" আর ফেংইয়ান যখন এই সমস্ত কথা বলছিল তখন ওই জি এসে একটা মারাত্মক অ্যাটাক করে ফেংইয়ানের উপরে। কারণ ফেংইয়ান তো অনেক কমজোর ছিল। আর তার উপর এই টিম লিডারের ভিতরে সে পোকাটা ঢোকার পর সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তাই একটা অ্যাটাকেই ফেংইয়ান অনেক দূর ছিটকে পড়ে যায়। ফেংইয়ান রক্তবমি করতে থাকে। সে বুঝে যায় সর্বনাশ হয়ে গেছে। ওরা সবাই সত্যিটা জেনে গেছে। এখন আর নাটক করে কোনো লাভ হবে না। তখন সে টিম লিডার বলতে থাকে, "আমাদেরকে বোকা বানাচ্ছিলি তুই এতক্ষণ ধরে, তাই না? তোর আসলে কোনো শক্তিই নেই। কারণ এখন যখন আমি তোকে একটা ঘুষি মারলাম, তুই এক ঘুষিতেই দেখ একদম দুর্বল হয়ে গিয়েছিস। তুই এতক্ষণ ধরে আমাদের বোকা বানাচ্ছিলি আর আমরা সেটা টেরও পাইনি। তুই তো আসলে একটা দুর্বল লুজার। তোকে মেরে ফেলবো আজ আমরা এখানেই।" এই কথা শোনার পর ফেংইয়ান এবং তার গার্লফ্রেন্ড দুজনেই বাঁচার চেষ্টা করে। কিন্তু কোনো লাভ হয় না। তারা বুঝে যায় এখন একা, একা এদেরকে সামলানো আর সম্ভব নয়। সত্যিটা বেরিয়ে গেছে। এখন মুচানকে এখানে আসতে হবে। মুচান যদি না আসে অনেক বড় বিপদ হয়ে যাবে। তখন জি বলে, "এই ছোট্ট মিথ্যে দিয়ে ২ দিন তুই আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিলি। আমরা তোকে মাস্টার, মাস্টার বলে ডেকেছিলাম। এটার প্রতিশোধ তো আজ তোর জান নিয়েই নেব।" এই কথা বলেই সে ফেংইয়ানের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। ফেংইয়ান তখন বলে, "ঠিক আছে, আমরাও রাজি তোর সাথে ফাইট করতে। কিন্তু তুই ভুলে যাস না তোদেরকে ২ দিন আমি আমার জালে ফাঁসিয়ে রেখেছিলাম। তোরা ২ দিন আমাকে মাস্টার, মাস্টার বলেছিলি, আমার পায়ে পড়েছিলি, আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতি। এটা ভুলে যাস না। কতটা বড় বোকা, কতটা বড় গর্দভ তোরা। এটা কখনোই ভুলে যাস না।" এই কথা শোনার পর তাদের আরো অনেক বেশি রাগ হয়ে যায়। তারা আরো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এই সময়েই ফেংইয়ান এবং তার গার্লফ্রেন্ড দুজনেই পুরনো স্মৃতিতে ডুব দিয়ে দেয়। ফেংয়ান আর তার সঙ্গী নিজেদের মধ্যেও কথা বলছিল। পুরনো দিনের কথা মনে করছে। এত আঘাত লেগেছিল যে তাদের মনে হচ্ছিল হয়তো তারা এখানেই শেষ হয়ে যাবে। তাই তারা ফ্ল্যাশব্যাকে নিজেদের অতীত স্মরণ করছিল। তারা ভাবছিল আজ হয়তো তাদের মৃত্যু এখানেই লেখা আছে। তারা আর বাঁচবে না। তাই তারা নিজেদের অতীতকেই স্মরণ করছিল এবং নিজেদের সবটুকু শক্তি দিয়েই চেষ্টা করছিল শত্রুদেরকে আটকে রাখতে এবং মুচান এবং লুলিকে আরো অনেক বেশি সময় দিতে যতক্ষণ না ওরা নিজেদের ব্রেক থ্রু করে নেয়। কিন্তু এটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল তাদের কাছে। কারণ তারা ছিল মাত্র ২ জন আর তাদের সামনে ছিল বেশ অনেকগুলো শক্তিশালী কাল্টিভেটর যাদেরকে সামলানো ফেংইয়ান এবং তার গার্লফ্রেন্ডের পক্ষে মোটেও সহজ কাজ ছিল না। তাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তবুও সারা সাহস হারায়নি। শেষ আশা নিয়ে দুজন একসাথে তাদের সাথে লড়ে যাচ্ছিল। জি তখন বিরক্ত হয়ে বলে, "এরা মরছে না কেন? ওদেরকে তাড়াতাড়ি মারতে হবে এবং আমাদের মিশন কমপ্লিট করতে হবে।" এবং এই কথা বলার সাথে, সাথে আবারও তাদের মধ্যে ভয়ংকর ব্যাটেল শুরু হয়ে যায়। ফেংইয়ান এবং তার গার্লফ্রেন্ড দুজনেই নিজেদের সর্বোচ্চ অ্যাটাক দিয়ে চেষ্টা করছিল তাদের অ্যাটাককে ঠেকানোর। কিন্তু কিছুতেই তারা অ্যাটাক করতে পারছিল না। তারা ভালোভাবে তাদের বিরুদ্ধে ফাইট করতে পারছিল না। তারা বেশ কিছুক্ষণ যে ওদের সামনে টিকে থাকতে পারবে এটাও মনে হচ্ছিল না। আর এভাবেই ফাইট করতে, করতে সেখানে বেশ কিছু ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। আর ফরমেশন অ্যাক্টিভেট হওয়ার সাথে, সাথেই সেই শত্রু দলের বেশ কিছু লোক মারা যায়। তখন ফেংইয়ান বুঝে যায় যে না মুচান নিজের সিকুলেশন এ যাওয়ার আগে এখানে অনেক কিছু প্রস্তুত করে গেছে যাতে আমরা বিপদে না পারি। ও অনেক ফরমেশন লাগিয়ে গেছে যাতে যদি কোনো পাওয়ারফুল কাল্টিভেটর এসে আমাদের উপর অ্যাটাক করে তাহলে এই ফরমেশন গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওদের মারতে থাকবে। কিন্তু এই ফরমেশন গুলোও যথেষ্ট ছিল না তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তখন ফেংইয়ান ভাবতে থাকে, "না, মুচান সবসময় তো আর আমাকে বাঁচাতে পারবে না। আমি কেন মুচানের ভরসায় থাকবো? আমাকেও তো ক্যাপাবল হতে হবে যে আমি যেন আমাকে বাঁচাতে পারি, আমার সঙ্গীকে বাঁচাতে পারি। আমি কখনোই মুচানের উপর আর ভরসা করব না। আমি নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তুলবো।" এই কথা বলেই ও নিজের ভিতরে মোটিভেট আনে এবং যতটা পারে নিজেকে আরো পাওয়ারফুল করার ট্রাই করে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে সেই শত্রুদেরকে আটকানোর চেষ্টা করে এবং সে জোরে, জোরে চিৎকার করে বলতে থাকে, "আমি নিজের প্রয়োজনে, নিজের কাছের মানুষদের প্রয়োজনে নিজের জান দিতেও প্রস্তুত আছি এবং অন্যদের জান নিতেও প্রস্তুত আছি। তাহলে চলো এবার তোমাদের সাথে ফাইট করা যাক। দেখা যাক কে জেতে এবং কে মারা যায়।" এই কথা বলেই তারা আবারও নিজেদের মধ্যে ফাইট শুরু করে দেয়। তখন ফেংইয়ান এবং তার গার্লফ্রেন্ড দুজনে মিলে একটা ফরমেশন তৈরি করতে শুরু করে দেয় নিজেদেরকে বাঁচানোর জন্য।
মনে হচ্ছিল এটাই তাদের ট্রাম্প কার্ড, এটাই তাদের শেষ ভরসা। এটা যদি একবার শেষ হয়ে যায়, এই অ্যাটাকটা যদি একবার ধ্বংস হয়ে যায় তাহলে তারা হয়তো আর বাঁচতে পারবে না। তারা এই ফরমেশনটা তৈরি করতে, করতে আবারও নিজেদের পুরনো স্মৃতিতে ডুব দিয়ে দেয়। তারা আবারও ভাবতে শুরু করে কিভাবে তারা সময় কাটাতো, কিভাবে একসাথে থাকতো, কিভাবে গল্প করতো, সবকিছু মনে করতে থাকে। কিন্তু তারা বলে হয়তো আমাদের এখানেই শেষ। আমাদের যাত্রা হয়তো এর উপরে আর যাবে না। লুলি আর মুচান যদি এখন না আসে তাহলে আমরা দুজনেই এখানে মারা যাবো। কিন্তু তারপরেও তারা হাল ছাড়ে না। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে নিজেদেরকে প্রোটেক্ট করতে। কিন্তু মনে হচ্ছিল না তারা বেশিক্ষণ আর শত্রুদের থেকে প্রোটেক্ট করতে পারবে নিজেদেরকে। তখন ফেং ইয়ান বলে, "মুচান আমাদেরকে বাঁচানোর জন্য অনেকবার নিজের জীবনকে বিপদে ফেলেছে। আজ সময় এসেছে সেই প্রতিদানগুলো দিয়ে আমার ঋণমুক্ত হওয়ার।" মুচান যাওয়ার আগে বলে গিয়েছিল যে করেই হোক ওকে যেন আমরা সময় দেই। তাই আজকে যদি আমার জীবনও চলে যায় আমি তারপরেও মুচানকে সময় দেব। এরপর কি হবে সেটা মুচান দেখে নিবে। আমার আর কিছু করার থাকবে না। তাই এখন আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে এদের সাথে লড়াই করে যাব এবং মুচানকে সময় দিতে থাকবো। ঠিক তখন ওই ফেংইয়ানের গার্লফ্রেন্ড বলে ওঠে, "দেখো ফেংইয়ান আমাদের কাছে আর কোনো কিছু বাকি নেই। আমরা আমাদের ট্রাম্প কার্ডকে ইউজ করে ফেলেছি। এখন যদি এই ফরমেশনটা ভেঙে যায় তাহলে আমরা মারা যাব। তাই চলো আমরা দুজনে এখান থেকে আপাতত কিছু সময়ের জন্য চলে যায়।" এই কথা শোনার পর ফেং ইয়ান বলে, "না, না, মুচান আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। সেটা আমি কি করে রক্ষা না করে পালিয়ে যাব? হতে পারে আমাদের কাছে একটাই ট্রাম্প কার্ড বাকি ছিল, সেটাও আমরা ইউজ করে ফেলেছি। আর শত্রুদের কাছে এখনো অনেক ট্রাম্প কার্ড বাকি আছে। কিন্তু এখন আমাদের কাছে পালানো বাদে আর মাত্র একটা উপায়ই বাকি আছে। হয় মারো নয় মরো। তাই আমি হয় মারবো নয় মরবো। আমি কখনোই এখান থেকে পালাবো না।" এই কথা বলে ফেং ইয়ান তার গার্লফ্রেন্ডকে বলে, "দেখো আমি এখানে লড়তে যাচ্ছি ওদের সামনে। তুমি এখানে সেফ থাকো। তুমি এখান থেকে পালিয়ে যাও।" এই কথা বলে ফেং ইয়ান তার গার্লফ্রেন্ডকে অনেক দূরে ছিটকে ফেলে দেয় এবং তাকে ট্র্যাপ করে ফেলে দেয় একটা পাথরের বক্সের মধ্যে এবং বলে, "তুমি এখানেই সেফ থাকবে। আর আমি ওদের সাথে ফাইট করব।" এই কথা বলেই সে ওদের সাথে ফাইট করতে যাচ্ছিল। মনে হচ্ছিল আজ সে চিন্তাভাবনা করেই রেখেছে যেভাবেই হোক মুচানকে বাঁচাতে নিজের প্রাণ দিয়েই ছাড়বে। আর এরপর আমরা দেখতে পাই ফেং ইয়ান চলে গেছে ডিরেক্ট শত্রুদের একদম মাঝখানে এবং সেখানে গিয়েই সে তাদের সাথে ফাইট করতে শুরু করে দিয়েছিল। আর এই ফাইটে কে জিতবে আর আদৌ ফেং ইয়ান বাঁচতে পারবে কিনা সেটা আমরা জানি না। তো আমরা এখানে অবশ্যই বলতে পারি নির্দ্বিধায় যে আজকের এপিসোডের মেইন হিরোই ছিল আমাদের ফেং ইয়ান। তো সবাই কমেন্টে যারা লাস্ট এপিসোড মানে লাস্ট সিন পর্যন্ত একদম দেখছো সবাই কমেন্টে লেখা যাও যে ফেং ইয়ান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। যাই হোক ভাই একটু ওর একটু গর্ব হোক। যাই হোক। তো বাই, বাই।